ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন করে, তোমার প্রেম তোমারে এমন করে করেছে নিঠুর। ওগো আমার প্রাণের ঠাকুর, তুমি বসে থাকতে দেবে না যে দিবানিশি তাই তো বাজে, তুমি বসে থাকতে দেবে না যে দিবানিশি তাই তো বাজে, পরাণ মাঝে এমনি কঠিন সুর। ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধু, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধু, তোমার খোঁজা খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, তোমার খোঁজা খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, আরাম যত করে কোথায় দূর, আরাম যত করে কোথায় দূর। ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর। সোমেশ্বরানন্দ বেলমঠের সন্ন্যাসী, উনি ওনার মঠের বাইরের অভিজ্ঞতার কিছু কথা বলছেন। তো তখনকার সময়, হ্যাঁ, এটা হয়তো 1880-90 সালের কথা, এই 1990 সালের কথা। তো সেই সময় বা একটু পরেও হতে পারে, 2000 সালের কাছাকাছিও হতে পারে। তো সেই সময় কমিউনিস্ট নেতারা কীরকম ছিল দেখুন। আমি বলেছি আগের প্রতিবেদনে, গতকালও বলেছি কমিউনিস্ট নেতারা কীরকম ছিল। তো এখানে চন্দননগরের মন্ত্রী কমিউনিস্ট, হ্যাঁ, চন্দননগরের ভবানী মুখার্জি তখন সিপিএমের মন্ত্রী, সঙ্গে দেখা এক কালী মন্দিরে। মন্দিরে 100 বছর পূর্তি উপলক্ষে বিরাট উৎসব। কমিটির সেক্রেটারি ও সিপিএম নেতা তিনি নিয়ে এসেছিলেন ভবানীবাবুকে। সভা শুরু আগে দুজন মন্দিরে গেলাম প্রণাম করতে। সাষ্টাঙ্গে প্রণামের পর ভবানীবাবু বললেন, আসুন মন্দির প্রদক্ষিণ করি। দেখুন সিপিএম নেতারা যারা বলে আমরা ঈশ্বর মানি না, দেখুন ভবানী মুখার্জির আচরণ দেখুন। সাষ্টাঙ্গে প্রণাম করলেন, করে ওই সন্ন্যাসীকে বলছেন চলুন আমরা মন্দির প্রদক্ষিণ করি। সেই সভার মূল বক্তা ছিলাম আমরা দুজন। মজার ব্যাপার, আমার বক্তৃতায় সমাজসেবার উপর বেশি আলোচনা থাকলেও ভবানীবাবু জোর দিয়েছেন ভক্তির ওপরে। দেখুন সিপিএম নেতা, তিনি ভক্তির ওপর বেশি জোর দিয়ে কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন। যতীন চক্রবর্তী ছিলেন আর এক আরএসপি নেতা। দেখুন এই সব বামপন্থী। যতীন চক্রবর্তী ছিলেন আরএসপি নেতা। মিশনের একটি শাখায় ধর্মঘটীদের নেতৃত্ব দিয়েছিলেন। মেন গেটের সামনে জমায়েতে তিনি বক্তৃতায় সাধুদের তুলোধনা করলেন। বললেন যে সবার পরে তিনি মহারাজের সঙ্গে দেখা করে বলবেন যে দাবিগুলি মেনে নিতে। এলের আশ্রমের ভেতরে
হাসি মুখে নমস্কার করলেন সাধুদের, হাসি মুখে জিজ্ঞেস করলেন সবাই সবাই ভালো আছেন কি না, আশ্রমের কাজে কোনো অসুবিধা হচ্ছে কি না। যতীনবাবুর ব্যবহারে মুগ্ধ অধ্যক্ষ মহারাজ। দেখুন, সাধুদের তুলোধনা করলেন এদিকে, মানে সিপিএমের বক্তৃতাতে, এবং ভেতরে ঢুকে কিরকম আচরণ দেখুন সাধুদের, মানে ঠিক যেভাবে শিষ্যরা ভক্তরা সাধুদের সঙ্গে আচরণ করছে না, অধ্যক্ষ মহারাজ মুগ্ধ হয়ে গেলেন ওনার ব্যবহারে। এদের আশ্রমের ভেতরে হাসি মুখে নমস্কার করলেন সাধুদের, হাসি মুখে জিজ্ঞাসা করলেন সবাই ভালো আছেন কিনা। মন্ত্রী হওয়ার পর যতীনবাবু একরকম ভক্তই হয়ে পড়েছিলেন। তিনি যখন পূর্তমন্ত্রী, কামারপুকুর আশ্রমের রাস্তা বাঁধিয়ে দিয়েছিলেন বড় করে, বিভিন্ন আশ্রমে যেতেন কাজের জন্য, তার কাছে গিয়েছিলাম কয়েকবার, বিনা বাক্যবয়ের সঙ্গে সঙ্গে কাজ করে দিয়েছেন, হাসি খুশি অমায়িক লোক। দেখুন যতীন চক্রবর্তীর সম্বন্ধে বলছেন, এসব সিপিএম নেতা। আর এখনকার সিপিএম নেতা 20 লাখ টাকা গাড়ি চড়ে, বুঝতে পারছেন, বড় বড় কথা বলে। 20 লাখ টাকা গাড়ি চলে, আবার বলে বাবার পয়সা কিনছি। আরে বাবার পয়সা কিনেছিস তো কী হয়েছে, বাবার পয়সা তো সবাইরই। তো তুই তাহলে বড় লোকদের কথা বল, হ্যাঁ, বুর্জোয়াদের কথা বল, হ্যাঁ, সেখানে সিপিএমের লিডার হয়ে বসে আছিস কেন? সিপিএম লিডারে তো মেনলি গরিব মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ 12 লাখ টাকার গাড়ি চোখে দেখেছে? চড়া তো দূরের কথা, 2 চাকার সাইকেল তারা জোগাড় করতে পারে না। আর তুই 12 লাখ টাকার, 12 না 24 লাখ টাকা, ভুল বললাম, 24 লাখ টাকার গাড়ি চড়ে ঘুরছে। আবার টিভি চ্যানেলে বলে বেড়াচ্ছে যে আমি বাবার পয়সায় গাড়ি কিনেছি। কী হয়েছে, বেশ করেছি, হ্যাঁ। ও কী সব সিপিএম নেতা, সেই জন্যই তো এই অবস্থা, জিরো রেজাল্ট হচ্ছে, জিরো, বুঝলেন। এখন রেজাল্ট যেখানে একছত্র অধিপতি ছিল 35 বছর ধরে, সেখানে ওরা রেজাল্ট এখন জিরো। রামচারাজির কথা না বললে এই প্রসঙ্গ অপূর্ণ থাকবে। মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা রামচারাজি বহু বছর আগে কামারপুকুরে গিয়েছিলেন এক বন্ধুর কথায় সাধুদের মেরে ফাটিয়ে দিতে। রামচারাজি লোকটা ওরকমই ছিল, সিপিএম নেতা, ও মারামারি করতো, সেটা আমি জানি, হ্যাঁ। তো রামচারাজি ছিলেন মেরে ফাটিয়ে দেবো এই সাধুদের, এই করে কামারপুকুরে গেছে। যে সেখানে গিয়ে মা সারদার ফটো দেখে তার মনের পরিবর্তন আসে। রামচারাজি ছিলেন শক্তির উপাসক, প্রায় সপ্তপদী সপ্তশতী চণ্ডীপাঠ করতেন। শ্রীসীমার ফটো দেখে তাঁর ধারণায় আশ্রমে আদ্যাশক্তি মহামায়া জাগ্রত হয়ে রয়েছেন। এরপর থেকে রামকৃষ্ণ মিশনের সাথে তার যোগাযোগ বাড়ে। মন্ত্রী হওয়ার পর প্রায় যেতেন জয়রামবাটি কামারপুকুরে। তার 2 ছেলে পড়তো কামারপুকুর স্কুলে। রামচারাজি ছিলেন দিলখোলা মানুষ, বাইরের ব্যবহারের রুক্ষতা থাকলেও মনটা ছিল নরম। পুজোয় যেসব জিনিস লাগে তার একটি হলো গন্ধদ্রব্য, যেমন অগরু। আর তাই শুনে একবার রামবাবু প্রচুর সেন্টের শিশি নিয়ে হাজির আশ্রমে। তিনি কোথাও গিয়েছিলেন, সেখানে সেন্ট তৈরি হয়, সেখানে ঠাকুরের কথা মনে পড়ায় তিনি এসব নিয়ে এসেছেন। আলাপ হয়েছিল জনতা পার্টির পার্লামেন্ট সদস্য দিলীপ চক্রবর্তীর সঙ্গে। দেখা করতে আসতেন অদ্বৈত আশ্রমে। গিরিশ মুখার্জি রোডে তাঁর বাড়িতে গেছি। পুরনো বাড়ি, অত্যন্ত সাধারণ জীবনযাত্রা, নিজেই বাজার করতেন। তাঁর স্ত্রী অনিমা চক্রবর্তী চালাতেন মহিলা সংস্থা, গরিব মহিলাদের স্বনির্ভর করবার জন্য। এ বিষয়ে অনেক কথা হতো তাঁর সঙ্গে। দিল্লিতে জনতা পার্টির তখন অবস্থা খারাপ, সরকার ভেঙে যাওয়ার উপক্রম। অদ্বৈত আশ্রমে এসেছিলেন দিলীপবাবু, দুঃখিত মনে বলেছিলেন, চোখের সামনে লাখ লাখ টাকার প্রলোভন, জানি না কীভাবে নিজের মাথা ঠিক রেখেছি। সেই সময় পরিচয় হয়েছিল বিখ্যাত শ্রমিক নেতা শিবনাথ ব্যানার্জির সঙ্গে। কংগ্রেস নেতা বিদ্যুৎ বসু, হরেন ঘোষ, সোশ্যালিস্ট শ্রমিক নেতা বিমল ব্যানার্জি, সোশ্যালিস্ট পার্টির ডাক্তার মন্মথনাথ ঘোষ, আর নকশালপন্থী নেতা স্বপন খাঁড়া। বয়সে তরুণ। কলকাতায় এসেই অদ্বৈত আশ্রমে আসতেন, 2-3 ঘন্টা ধরে গল্প করতেন। কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার প্রতাপচন্দ্রের সঙ্গে মাঝে মধ্যেই দেখা হতো। তখন মনে হয়েছিল বর্তমান সমাজতন্ত্র ও গণতন্ত্রের যুগ শেষ হয়ে আসছে, নতুন পথ চাই। উত্তর খুঁজলাম। স্বামী বিবেকানন্দের চিন্তাধারাকে বৈপ্লবিক মনে হতো। খোলাখুলি লিখতাম, বিতর্কে তুলতাম। প্রতিনিধিমূলক গণতন্ত্র শেষ হয়ে আসছে, প্রত্যক্ষ গণতন্ত্রের যুগ। জরুরি অবস্থার সময় আমার বেশ কয়েকটি লেখা ছাপতে দিল না সরকারি সেন্সার কর্তৃপক্ষ, বন্ধ করে দিলাম লেখা। সোশ্যালিস্ট পার্টির ঘনিষ্ঠ সাংবাদিক ডক্টর সজল বসু তখন জেলে।
জরুরি অবস্থার প্রতিবাদ করায়। আরেক সাংবাদিক দিলীপ চ্যাটার্জি আত্মগোপন করে গণতন্ত্রের দাবিতে বিভিন্ন জায়গায় লিফলেট প্রচার করছেন। আত্মগোপন অবস্থাতেও দিলীপবাবু মাঝে মধ্যে এসে দেখা করতেন, নানান খবর দিতেন। এমার্জেন্সি বিরোধী আন্দোলন তখন আমি বেলুন মঠে। ফুরফুরা শরীফের, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময়, ফুরফুরা শরীফের পীরজাদা কুতুবউদ্দিন সাহেব প্রায় ডেকে নিয়ে যেতেন মুসলমানদের সভাগুলিতে। খুবই প্রভাবী ধর্মসংস্থা ফুরফুরা শরীফ। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ এবং আসামে তার ভক্তরা ছড়িয়ে আছেন। পুরুলিয়াতে যখন ছিলাম তখন একটি মুসলিম ধর্মসংস্থা ডাকতেন তাদের সবাই, তাদের সঙ্গে নামাজ পড়েছিলাম। পরিবর্তন দেখা গেল, তারাও বিদ্যাপীঠে এসে মন্দিরে যেতেন। কলকাতায় আহমেদিয়া মিশন থেকেও আমন্ত্রণ আসত। দেখছেন তখন প্রত্যেকটা রাজনৈতিক নেতা কীরকম ছিল, সৎ পবিত্র ছিল, তারা অকপট ছিল, বুঝতে পারছেন? আর এখন সব চিটিংবাজ, সব কটা চিটিংবাজ, সব যতগুলো পার্টি বর্তমানে চলছে সব চিটিংবাজ পার্টি। আমি কোনো পার্টিকে আমি সাপোর্ট করি না। রাজনৈতিক নেতা বর্তমানে যারা রয়েছে তারা সব চিটিংবাজ, ধান্দাবাজ আর চিটিংবাজ। হয়তো একটা সিপিএম খুব পপুলার নেতা ছিল, সে তৃণমূলে চলে গেল, রাজ্যসভায় গেল, চরিত্রহীন, দুশ্চরিত্র, ঋতব্রত বোধ হয়।